আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি স্টুডেন্ট। আজকের ক্লাসে তোমাদেরকে শেখানো হবে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা মানে রিয়েল নাম্বার, যেটা তোমরা 19 এ পড়ে আসছিলা। তো এটাকে আরেকটু ডিটেইলসে পড়াবো আমরা এখানে। তো বাস্তব সংখ্যার আরেকটা নাম হচ্ছে বাস্তব রেখা বা সংখ্যা রেখা। তো এখানে আমরা একটা সংখ্যা রেখা আঁকছি। এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর যে রেখাটা আছে না, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, তোমরা জানো। তো এক্স অক্ষ বরাবর যে রেখা থাকে সেটা হচ্ছে বাস্তব রেখা, হ্যাঁ? এই এক্স অক্ষ বরাবর যে রেখাটা আঁকছি এটা হচ্ছে বাস্তব রেখা। আমরা যদি এখন ওয়াই অক্ষ বরাবর আরেকটা রেখা আঁকতাম না, সেটা হচ্ছে অবাস্তব রেখা হয়ে যেত। তো আমরা আসলে এখন অবাস্তব নিয়ে কাজ করব না। আমরা জাস্ট এই অধ্যায়ে পড়বো বাস্তব সংখ্যা। সামনে তোমাদের জটিল সংখ্যা পড়ানো হবে, সেখানে কি থাকবে? অবাস্তব রেখাও থাকবে। তো জাস্ট এটাকে ভালো করে মনোযোগ দাও, হ্যাঁ? তো এখানে আমরা যদি সংখ্যা রেখার ভিতরে কি থাকে, এখানে তো তুমি সংখ্যা দিবা 1, তারপরে থাকবে তোমার 2, 3, 4 এভাবে থাকে, তাই না? এদিকে পজিটিভ থাকে। আর এদিকে কত থাকে? নেগেটিভ -1, -2, -3। তো আমরা এখন যেটা বুঝতে পারলাম যে আসলে প্লাস মাইনাস সকল সংখ্যা, এটা কি সংখ্যা বলতো? রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। এর মাঝখানে ভাইয়া চাইলে আমরা কিন্তু ১ এবং ২ এর মাঝখানে ধরো এখানে আমি চাইলে আরেকটা লিখতে পারি, 0.5 লিখতে পারি। তার মানে দশমিক আকারে থাকলে সেটাও কি হয় বলতো? বাস্তব সংখ্যা। আমরা যদি চাই এখানে -2 এবং -1 এর মাঝখানে এখানে লিখতে পারি -½ এবং সেটা যদি মানে ভগ্ন অংশ আকারে লিখি, সেটাও কি হবে? রিয়েল নাম্বার। আর এটা তোমার হচ্ছে 1, 2, 3, 4 এটা ডট, ডট, ডট পজিটিভ ইনফিনিটি, আর এটা হচ্ছে তোমার ডট, ডট, ডট নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে এই সংখ্যা রেখাটা। তো এই যে সংখ্যা রেখার মাঝে আমরা যে সংখ্যাগুলো লিখে রাখছি, এগুলোই তোমার হচ্ছে কি বলতো? বাস্তব সংখ্যা। আমি চাইলে এখানে একটা মনে করো ১ এর পাশে এখানে একটা ধরো ঘর দিলাম। এটা কত হবে? 1.0000 সামথিং আরকি। তার মানে দশমিক সংখ্যা হতে পারে, সেটা ভগ্নাংশ সংখ্যা হতে পারে, সেটা পূর্ণ সংখ্যা হতে পারে, সেটা ঋণাত্মক সংখ্যা হতে পারে, সেটা যেকোনো ধরনের সংখ্যা হতে পারে। সেগুলো সব্বাইকে কি বলতে পারবো আমরা একত্রে? তাদেরকে আমরা রিয়েল নাম্বার বলতে পারবো। তার মানে বুঝছো? আসলে রিয়েল নাম্বারকে যে ভাইয়া আর দ্বারা প্রকাশ করা হয়, এরকম একটা বোল্ড অক্ষরে লেখা হয়, বুঝছো? এটা রিয়েল নাম্বার। রিয়েল নাম্বারকে কি দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা। তো রিয়েল নাম্বার কোনগুলা তুমি আশা করি বুঝছো। যে রিয়েল নাম্বারের মধ্যে দেখো সব ধরনের সংখ্যাই থাকবে। নেগেটিভ সংখ্যা থাকবে, পজিটিভ থাকবে, এখানে ভগ্নাংশ থাকবে, তারপর দশমিক সংখ্যা থাকবে। মানে সকল প্রকারের সংখ্যা নিয়েই কি হয় বলতো? বাস্তব সংখ্যা গঠিত হয়। আই হোপ তুমি বাস্তব সংখ্যা কনসেপ্টটা বুঝতে পারছো। এরপরে দেখো স্বাভাবিক সংখ্যা। তোমরা 9, 10 অলরেডি শিখে আসছো বা এটা তোমরা সবাই জানো। এখানে স্বাভাবিক সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়। আর nটাকে তুমি যদি চাও এখানে বোল্ড করে লিখবা। ঠিক আছে? এটাকে বোল্ড করে লিখবা অথবা তোমার এই যে ডাবল দাগ দিয়ে লিখবা। বোল্ড করে লিখবা অথবা ডাবল দাগ দিয়ে লিখবা। বুঝতে পারছো? এটা হচ্ছে তোমার প্রকাশ। আর তোমরা জানো n সমান কি হয় বলতো? বোল্ড করে লিখতেছি এখানে। n সমান হয় হচ্ছে 1, 2, 3, 4 ডট, 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 ডট ইনফিনিটি পর্যন্ত, মানে অসীম পর্যন্ত সকল পজিটিভ সংখ্যা, এবং সেগুলো প্রত্যেকটা দেখো একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, তাই না? এগুলো হচ্ছে পূর্ণ, মানে পূর্ণ সংখ্যা বুঝতে হবে। পূর্ণ বলতে কি, এগুলো আসলে কোনো দশমিক, ভগ্নাংশ, ঋণাত্মক এরকম থাকবে না। সহজ কথা হচ্ছে গোটা, গোটা সংখ্যা। মানে একটা পুরাপুরি যে ৩ একটা গোটা সংখ্যা, 4 একটা গোটা সংখ্যা, এগুলো কিন্তু কোনো ভগ্নাংশ আকারে নাই। তার মানে এটাই হচ্ছে তোমার স্বাভাবিক সংখ্যা। আর এটা তোমরা অলরেডি চিনো। জাস্ট একটু দেখাইলাম আরকি। এটা এতটা বোঝার প্রয়োজন নাই। এরপরে আছে তোমার ভাইয়া পূর্ণ সংখ্যা। যে পূর্ণ সংখ্যাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি। পূর্ণ সংখ্যা কি করি আমরা? জেড দ্বারা প্রকাশ করি। আর এই পূর্ণ সংখ্যার মাঝখানে কি থাকে বলতো? পূর্ণ সংখ্যার মাঝখানে কি থাকে? পজিটিভ সংখ্যা থাকে, নেগেটিভ সংখ্যাও থাকে। মানে ডট, 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 ডট -3 হতে পারে, তারপরে -2 হতে পারে, -1, তারপরে 0, 1, 2, 3 তারপরে এটা চলতেই থাকবে। ঠিক আছে ভাই? এটাই প্লাস ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি অব্দি। তো এগুলো হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার মধ্যে শুধু দেখো পজিটিভ সংখ্যা আর নেগেটিভ সংখ্যা থাকবে। কিন্তু এখানে কিন্তু ভাইয়া কখনো কোন রকম ভগ্ন অংশ সংখ্যা থাকবে না। দেখছো? এখানে কোনো পয়েন্ট যুক্ত সংখ্যা থাকবে না। তাহলে সেটাই হলো তোমার পূর্ণ সংখ্যা। আশা করি বুঝছো। এরপর আসে তোমার হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। অঋণাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো? যেগুলো আসলে ঋণাত্মক না। পূর্ণ সংখ্যা তো মনে করো পজিটিভও হয়, নেগেটিভও হয়। বাট এখানে বলা হয়েছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তো তুমি ভাবতে পারো স্যার, অঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে ১, ২, ৩, ৪ এগুলোকে কি বলতে পারবো? পূর্ণ সংখ্যাও বলতে পারবো, স্বাভাবিক সংখ্যাও বলতে পারবো। বাট এখানে কোয়েশ্চেনে বলা হয়েছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তো অঋণাত্মক পূর্ণ সংখ্যাকে তুমি কিভাবে লিখবা? এটা একটু দেখাচ্ছি আমি। যেটাকে তুমি চাইলে এভাবে একটু মানে ডাবল দাগে লিখবা। তো অঋণাত্মক পূর্ণ সংখ্যা যেটা হবে সেটা হচ্ছে 0 থেকে শুরু হবে। 0, 1, 2, 3, 4, 5 এটা কিন্তু চলতে থাকবে ইনফিনিটি পর্যন্ত। মানে 0 সহ। পুন স্বাভাবিক সংখ্যাটা কিন্তু 0 ছাড়া হয়। আর
অঋণাত্মক পূর্ণ সংখ্যাটা তোমার কি হয়? 0 এর সমান। মানে 0 এর সমান একটা চিহ্ন দিবা। 0 এর সমান অথবা মানে এটা 0 এর সমান হবে। সহজ কথা 0 থেকে শুরু করতে পারবা। বুঝছো ব্যাপারটা? এখানে কিন্তু এই চিহ্নটা দেখে তুমি বুঝতে পারবা এটা হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। এই যে চিহ্নটা দেয়া থাকবে। তারপরে আছে ভাই তোমার হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঋণাত্মক পূর্ণ সংখ্যা যেটা হবে সেটাকে তুমি z দ্বারাই প্রকাশ করবা। আর এখানে তোমার z এর মানটা হচ্ছে মানে z এর মানের থেকে 0 টা বড় হবে। z এর মানের থেকে 0 টা বড় হবে। এটা বোঝাচ্ছে 0 বড়, z এর মান ছোট। আর এখানে বোঝাচ্ছে 0 বড়, এখানে বোঝাচ্ছে z বড়, 0 ছোট। এই শর্তটা বুঝো। এখানে কি বলতেছে? z এর দিকে চিহ্ন, তাই না? তার মানে বোঝাইতেছে z টা হচ্ছে বড় বা 0 এর সমান হবে। মানে 0 এর থেকে ছোট মান হবে না। অঋণাত্মক যেগুলো হবে সেগুলো 0 হতে পারবে কিন্তু 0 এর থেকে ছোটগুলো হবে না। আর শুধু ঋণাত্মক হইলে সেটা কি হবে? অবশ্যই 0 এর থেকে কি হবে বলো তো ভাই? এখানে তোমার 0 ই বড় হবে। 0 থেকে সকল মান ছোট হবে। তাহলে 0 থেকে ছোট মান কোনগুলো হয় বলতো? এই যে মাইনাস ইনফিনিটি ডট, 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 ডট দিতে পারি এখানে -4, -3, -2, -1 এই পর্যন্ত লিখতে পারবা। 0 পর্যন্ত লিখতে পারবা না। মানে সকল ঋণাত্মক যে মানগুলো আছে প্রত্যেকটা ঋণাত্মক মানই হচ্ছে তোমার ঋণাত্মক পূর্ণ সংখ্যা হবে। এখানে কিন্তু পয়েন্ট বা দশমিক বা ভগ্নাংশ আসবে না। জাস্ট এই শর্তটা কি বলতেছে? এখানে বলতেছে z এর মানসমূহ মানে z এর মান এবং 0 এর মধ্যে কে বড় হবে? 0 ই বড় হবে। মানে 0 বড় হবে আর z এর যে মানগুলো হবে সেগুলো 0 এর থেকে ছোট হবে। এখানে যে মানগুলো লিখছি এগুলো সব কি বলতো ভাই? 0 এর থেকে ছোট। আশা করি বুঝছো এটা। এরপরে আছে তোমার হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তো এটা কিন্তু ছিল হচ্ছে সরি এটা ছিল ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলো এইগুলা। এখন যদি বলে শুধু যদি বলতো তোমাকে ঋণাত্মক সংখ্যা এখন তোমাকে বলে দিল যদি বলে শুধু ঋণাত্মক সংখ্যা কোনগুলো হবে? পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তোমার এইগুলো হবে। আর যদি শুধু ঋণাত্মক সংখ্যা বলে পূর্ণ সংখ্যা বাদ দিয়ে জাস্ট ঋণাত্মক সংখ্যা যদি বলে তখন বুঝবা -1, -2, -3 ডট ডট ডট। এখানে তুমি চাইলে -1.25 ও লিখতে পারো। মানে এখানে কিন্তু দশমিক সংখ্যাগুলোও তোমার অ্যালাউ করতে পারবা। তারপরে -পাই, তারপরে -ই এগুলো সব হচ্ছে তোমার ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঋণাত্মক সংখ্যা, পূর্ণ সংখ্যা না। ঋণাত্মক সংখ্যা। যদি তোমাকে ঋণাত্মক সংখ্যা বলে তাহলে তুমি জাস্ট যেগুলো সংখ্যার সামনে মাইনাস আছে সবগুলা লিখতে পারবা। কিন্তু ভাইয়া ধনাত্মক পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কিন্তু তুমি জাস্ট এইগুলাই লিখতে পারবা। মানে ঋণাত্মক পূর্ণ সংখ্যা একটু আমি ক্লিয়ার করি দেখো। ঋণাত্মক পূর্ণ সংখ্যা যদি বলে এগুলো লিখতে পারবা। আর যদি শুধু পূর্ণ সংখ্যা বলে তাহলে তুমি এখানে গোটা সংখ্যাগুলো লিখতে পারবা। দশমিক ভগ্নাংশযুক্ত সংখ্যাগুলো লিখতে পারবা। এই তো আরকি আলোচনা। বুঝছো? আচ্ছা কনফিউশন লাগলে আমার একটু বলিও। মৌলিক সংখ্যা তোমরা সবাই চিনো, এটা আর নতুন করে চেনার দরকার নাই। ১ কিন্তু মৌলিক সংখ্যা না, যে সংখ্যার ১ ছাড়া অন্য কোনো গুণনীয়ক নাই। যেটা ২, ৩, ৪, ৪ তো হবে না। ২, ৩, ৫, ৭ এগুলো তারপরে ১১, ১৩ তো এগুলো হচ্ছে তোমার কি সংখ্যা বলো তো? মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা তোমরা আশা করি চিনো, চিনারই কথা। এরপরে আসে ভাই তোমার হচ্ছে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যাটা কি? মূলদ সংখ্যাকে তুমি চাইলে কিউ দ্বারা প্রকাশ করতে পারো, যেটাকে p/q আকারে প্রকাশ করা যায়। মানে যে সংখ্যাগুলোকে তুমি p/q আকারে প্রকাশ করতে পারবা, সেটাই হলো তোমার মূলদ সংখ্যা। তাহলে এটাকে p/q আকারে প্রকাশ করা যায়। বুঝছো? যেমন দেখো, এখানে আমি একটা সংখ্যা লিখলাম যে 1.23456 ডট, 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 ডট মানে চলতেই থাকতেছে। এখন তুমি চাইলে এই সংখ্যাটাকে আসলে p/q আকারে লিখতে পারবা না। ধরো তুমি এটাকে চাইলে p/q আকারে লিখতে পারবা না। যদি এটাকে p/q আকারে লিখতে না পারো তাহলে সেটা কি হয়ে যাবে বলতো? অমূলদ সংখ্যা হয়ে যাবে। আর মূলদ সংখ্যা হলে সেটাকে অবশ্যই তুমি p/q আকারে লিখতে পারবা। যেমন দেখো এখানে লিখলাম আমি 1.25 এখন এই সংখ্যাটাকে কি আমরা দশমিক মানে p/q আকারে লিখতে পারবো? যদি আমি লিখি এখানে ১২৫ লিখবো, নিচে হচ্ছে ১০০। এটাকে কিন্তু আমরা চাইলে ধরেই দেবো। এখানে 1.25 ছিল। এটাকে কিন্তু আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারছি। মানে p/q আকারে লিখতে পারছি। কিভাবে হইছে এটা? এটা তো সেই ক্লাস 6-7 এর পড়া। তো ১২৫ লিখছি এখানে আমি আর পয়েন্ট উঠাইছি। তুমি জানো পয়েন্টের জন্য একটা 1 হয় আর পরে যতগুলো সংখ্যা আছে ততগুলো শূন্য হয়। পয়েন্টের জন্য একটা 1 হয় এবং তারপরে যতগুলো শূন্য মানে সংখ্যা আছে ততগুলো শূন্য হয়। এখন তুমি চাইলে এটাকে কাটাকাটি করতে পারবা, তাই না? যদি কাটো এখানে ২৫ দ্বারা যদি কাটো ৫ হবে আর ২৫ দ্বারা কাটলে ৪ হবে। তাহলে এটাকে তুমি দেখছো? এখানে তুমি কিন্তু p/q আকারে প্রকাশ করতে পারছো। যেহেতু এটাকে তুমি p/q আকারে প্রকাশ করতে পারছো সুতরাং এটা একটা কি সংখ্যা বলতো? মূলদ সংখ্যা। বাট এটা কিন্তু মূলদ সংখ্যা না। তাহলে মূলদ সংখ্যাটা আসলে কি বলতো ভাই? যেটাকে p/q আকারে প্রকাশ করা যায় সেটাই হচ্ছে তোমার মূলদ সংখ্যা।
তো আশা করি মূলদ সংখ্যা তুমি বুঝতে পারছো। এরপরে অম্লদ সংখ্যা হচ্ছে, অম্লদ সংখ্যার ক্ষেত্রে কিউ এর মান কখনো শূন্য হবে না। মানে নিচে কখনো শূন্য হবে না। নিচের কোনো মান কখনো শূন্য হওয়া যাবে না। কিউ নট ইকুয়াল টু 0 p বাই কিউ আকারে প্রকাশ করতে পারবা না। আর এখানে তোমার কিউ ইকুয়াল টু নট ইকুয়াল টু 0 মানে কিউ এর মান কখনো শূন্য হবে না। কোনগুলা ভাইয়া? যেমন দেখো 1, 2, 3, 4, 5, 6 ডট, 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 ডট কে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবা না। যেহেতু এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবা না, সুতরাং এটা একটা কি সংখ্যা? অম্লদ সংখ্যা। এটা মূলদ সংখ্যা না, বুঝছো? মানে যেগুলো তোমার হচ্ছে মূলদ সংখ্যা, তুমি যেগুলো মূলদ যদি হয়ে যায় তাহলে তো মূলদ হইলই, আর না হইলে সেটা কি হবে? অমূলদ হবে। তো আশা করি আমার কথা তুমি এখানে বুঝতে পারছো আমি কি বোঝাইতে চাইছি। চলো এখন আমরা জাস্ট এখানে কিছু লিখবো যে মূলদ সংখ্যা চিনার উপায়। মূলদ সংখ্যা চিনার উপায়টা যদি বুঝে যাও তাহলে তো তুমি অমূলদ সংখ্যা আরামসে বের করতে পারবা। প্রথমত বলা হয়েছে পূর্ণ সংখ্যা। যদি পূর্ণ সংখ্যা হয় সেগুলো সব মূলদ সংখ্যা হবে। যেমন -2 গোটা, গোটা যে সংখ্যাগুলো আছে -2, 0, 1, 2, তারপরে 100, তারপরে -200, এগুলো দেখো একদম পরিপূর্ণ, মানে একটা গোটা সংখ্যা বলা হচ্ছে এটাকে। এগুলো হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যাগুলো কি সংখ্যা হয়? সেটা মূলদ সংখ্যা হয়। এরপরে বলা হচ্ছে সসীম দশমিক সংখ্যা, মানে দশমিকের পরে অনেক কম সংখ্যা থাকবে। যেমন দেখো তোমার হচ্ছে 1.25, এটা তো একটু আগে দেখাইছি না? এটা হচ্ছে সসীম দশমিক সংখ্যা। এটা হতে পারে 1.35 বা হতে পারে তোমার হচ্ছে 2.975। মানে এগুলো এগুলো কিন্তু সসীম দশমিক। মানে দশমিকের পরে কম পরিমাণ সংখ্যা আছে। তো দশমিকের পরে যদি কম পরিমাণ সংখ্যা থাকে সেগুলো হচ্ছে সসীম দশমিক সংখ্যা। আর যদি সেটা সসীম দশমিক হয় তাহলে সেটাকে আমরা কি বলতে পারবো? মূলদ সংখ্যা বলতে পারবো। তাহলে পূর্ণ সংখ্যাগুলোকে সরাসরি কি বলবা? মূলদ সংখ্যা বলবা। সসীম দশমিক সংখ্যাগুলোরে কি বলবা? মূলদ সংখ্যা বলবা। এরপরে পৌনঃপুনিক দশমিক সংখ্যা। পৌনঃপুনিক তো তোমরা বুঝো নাকি? না বুঝো না? বুঝো আশা করি। যেমন দেখো এরকম লেখা থাকবে 2.3333, এরকম দেখো 33 চলতেই আছে না? এরকম দেখো না তুমি 9, 10 এ দেখছো না? এরকম ভাবে চলতেই আছে। তো এই জাতীয় সংখ্যাকে তুমি চাইলে এভাবে 2.3 এর উপরে একটা পৌনঃপুনিক দিয়ে কি করতে পারো? এই 333 মানে থামায় দিতে পারো। যদি এই জাতীয় কোনো সংখ্যা পাও তখন সেটাকে তুমি কি বলবা? মূলদ সংখ্যা বলবা। এটা এমনি থাকতে পারে। তারপরে তোমার 6.23, তারপরে 23, আবার দেখলা 23, এভাবে 23 বারবার রিপিট হতেই আছে। যদি এইরকম হয় তাহলে তোমার কি হবে? সেটা হচ্ছে মূলদ সংখ্যা হয়ে যাবে। তাই 2 এর উপরে একটা পৌনঃপুনিক, 3 এর উপরে একটা পৌনঃপুনিক দিয়ে কি করি আমরা? এই পৌনঃপুনিক দ্বারা বোঝায় যে এটা বারবার রিপিট হতেই আছে, চলতে আছে, এরকম বোঝায় অ্যাকচুয়ালি। তো এই জাতীয় সংখ্যা হইলে সেগুলো কি হবে বলতো? মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা আমরা কিভাবে চিনবো? ৩ টা উপায়। একটা হচ্ছে পূর্ণ সংখ্যা হবে, ২ টা হচ্ছে সসীম দশমিক সংখ্যা হবে এবং পৌনঃপুনিক দশমিক সংখ্যা হবে। তোমাদের পৌনঃপুনিক দশমিক সংখ্যাও দেখায় দিছি। তো এই ক্লাসে যতটুকু আমরা আলোচনা করছি আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝছো। আর যদি না বুঝতে পারো তাহলে আমাকে অবশ্যই জানাবা, কারণ আমি তোমাদের সাথে আছি অলওয়েজ। তোমাদের সাপোর্ট দিয়ে ক্লিয়ার করে বোঝানোর জন্য। আচ্ছা ঠিক আছে। সবাই ভালো থাকো। ধন্যবাদ যারা ক্লাসটা করছো।